সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং শেষ মুহূর্তে তোমাদের অ্যাডমিশন প্রস্তুতিটা খুব ভালোভাবে আগাচ্ছ, খুব ভালোভাবে রিভাইজ দিচ্ছ। তো তোমাদের জন্য আজকে আমাদের ধারাবাহিক যে ক্লিপস্টফেলের ক্লাসগুলো হচ্ছিল, যে এমসিকিউ বা পিন পয়েন্ট ইরোরের যে ক্লাসগুলো, ক্লিপস্টফেলের ধারাবাহিক সেই ক্লাসের আজকে আমরা সর্বশেষ ক্লাস করব। এবং সর্বশেষ ক্লাসটি হচ্ছে ক্লিপস্টফেলের মিনি টেস্ট 6। এবং এখানে আমরা মোট 25টি এমসিকিউ পাবো। এর মাধ্যমে প্রায় 300টিরও অধিক এমসিকিউ আমরা এই 6টি ক্লাসের মাধ্যমে শেষ করেছি। এবং এই 6টি ক্লাসের মাধ্যমে তোমরা যদি খুব ভালোভাবে প্রত্যেকটা এমসিকিউ গুলা বা প্রত্যেকটা যে পিন পয়েন্ট ইরর গুলা ছিল, এগুলো যদি খুব ভালোভাবে একটু রিভাইজ দিতে পারো 6টা ক্লাসে, তোমাদের পুরো গ্রামারের টপিকটাই কিন্তু রিভাইজ হয়ে যাবে শেষ মুহূর্তে। এবং শেষ মুহূর্তে আসলে খুব ভালোভাবে রিভাইজ দেওয়াটাই আমাদের অ্যাডমিশনের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ। কারণ দেখা যায় যে রিভিশনটা যে সবচেয়ে ভালো দিতে পারে তার জন্য মার্কস ক্যারি করাটা খুব ইজি ইজি হয়। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমরা আজকে ক্লিস মডেল টেস্ট, টফেল মিনি টেস্টে ক্লাস 6 দেখবো। 6-এ তোমরা যারা আমার সাথে ফেসবুকে জয়েন হয়েছো, তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা একটু রেসপন্স করবা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমাদের খেয়াল করো, এখানে আমরা 25টা পিন পয়েন্ট ইরর পাবো। 25টা পিন পয়েন্ট ইরর, এবং পিন পয়েন্ট ইরর কি তোমরা ইতিমধ্যে ক্লাসে জেনেছো। প্রথম যে প্রশ্নটাতে খেয়াল করো, এবিসিডি 4টা অপশন রয়েছে। প্রথম অপশনটাতে, ইভেন দো দ্য গার্লস হ্যাভ অলরেডি ভিজিটেড সেন্ট অগাস্টিন, দে ওয়ান্ট টু রিটার্ন টু দ্য ক্যাস্টিলো ডি স্যান মার্কোস। ওকে, এখানে হচ্ছে একটা নাম, এখানে একটা নাম, আমরা নামগুলো অ্যাভয়েড করি। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কি আসলে ইভেন দো এর ব্যবহারটা ভুল, এখানে কি অলরেডি এর ব্যবহারটা ভুল, এখানে কি দে এর ব্যবহারটা ভুল, নাকি টু রিটার্ন এর ব্যবহারটা ভুল? কি হবে এক নাম্বারটার উত্তর? কি হইতে পারে এক নাম্বারটার উত্তর কি হইতে পারে একটু তোমাদের সবার কাছে জানতে চাচ্ছি, যেহেতু তোমরা পড়েছো অলরেডি। ফার্স্টটা পাচ্ছি না, ফার্স্ট ক্লাস তো পাওয়ার কথা। ফার্স্ট ক্লাস হচ্ছে আমাদের হাসনাত ভাই নিয়েছিলেন, আমি 2 থেকে নেওয়া শুরু করেছি। তো প্রথম ক্লাসটা ইউটিউবে পাবা, তোমরা একটু ভালো মতো সার্চ দিলে পাবা, অথবা আমাদের গ্রুপ সেকশনটাতেও পাওয়ার কথা। ওকে, আচ্ছা, প্রথমত খেয়াল করো, আমরা এই ক্লাসটা হচ্ছে গতদিনও করেছিলাম। যে কনফিউজিং ওয়ার্ডের ভিতর আমাদের একটা পার্ট ছিল, সেটা হচ্ছে অলরেডি। একটা পার্ট ছিল হচ্ছে অলরেডি, অল, হ্যাঁ অলরেডি এটা নামে একটা পার্ট ছিল। আরেকটা পার্ট ছিল কি, আরেকটা পার্ট ছিল আমাদের অল রেডি। দুইটা। এইটা কি, এটা হচ্ছে সকলেই প্রস্তুত অর্থে, এটা ব্যবহার করি কি সকলে, এটা ব্যবহার করি প্রস্তুত অর্থে। আর অলরেডিটা ব্যবহার করি কি অর্থে? অলরেডিটা ব্যবহার করি হচ্ছে ইতোমধ্যে। এটা ব্যবহার করি কি অর্থে? এটা ব্যবহার করি হচ্ছে ইতোমধ্যে অর্থে। তো এইখানে ইভেন দো, যদিও দ্য গার্লস হ্যাভ অলরেডি ভিজিটেড সেন্ট অগাস্টিন, অর্থাৎ সেন্ট অগাস্টিনের সাথে ইতোমধ্যে তারা দেখা করেছে। তাহলে ইতোমধ্যে অর্থে আমরা কি, ইতোমধ্যে অর্থে কি আমরা এটা আসলে নিতে পারি? পারি না। তার মানে উত্তরটা কি হবে? উত্তরটা হবে আমার বি নাম্বারটা। এখানে এই অলরেডি না হয়ে হবে হচ্ছে ALREADY, অলরেডি। ওকে, প্রথম প্রশ্নের উত্তরটা হবে আমাদের, প্রথম প্রশ্নের উত্তরটা হবে বি নাম্বারটা। তারপরে আমরা খেয়াল করব দ্বিতীয় যে প্রশ্নটা, খেয়াল করো, অ্যাজ এ রেজাল্ট অফ হিজ কনসিস্টেন্সি ইন রিপ্রেজেন্ট হিজ কনস্টিটুয়েন্টস, দ্য সিনেটর ওয়াজ নট রিফ্লেক্টেড টু দ্য স্টেট লেজিসলেচার। অর্থাৎ এখানে হচ্ছে আমরা 4টা অপশন পাচ্ছি, ABCD। এটাতে আসলে কি ভুল আছে? এটা খুবই ইজি হওয়ার কথা, কারণ এটা আসলে আমরা সকলে জানি যে প্রিপোজিশনের যে একটা ব্যবহার আমরা প্রতিদিন পড়ি, সেটা হচ্ছে কি, সকল প্রিপোজিশনের পরে টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে আমরা কি ব্যবহার করি? ভার্বের সাথে আইএনজি ব্যবহার করি। শুধুমাত্র টু এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? শুধুমাত্র টু এর ক্ষেত্রে আমরা V1 ব্যবহার করি। তো এই অপশনটাতে, এই রুলস থেকে একটা প্রশ্ন আছে যে এখানে আসলে কোনটা হইতে পারে, সেই অনুযায়ী উত্তরটা, 2 নম্বরের উত্তরটা কি হইতে পারে, সে অনুযায়ী 2 নম্বরের উত্তরটা কি হইতে পারে। খেয়াল করো, এখানে 2 নম্বরটাতে ইন আছে একটা, ইনের পরে এখানে রয়েছে হচ্ছে রিপ্রেজেন্ট। তাহলে অ্যাজ এ রেজাল্ট অফ হিজ কনসিস্টেন্সি ইন রিপ্রেজেন্ট হিজ কনস্টিটুয়েন্টস, নাকি ইন রিপ্রেজেন্টিং? যেহেতু ইন একটা প্রিপোজিশন, টু ব্যতীত সকল প্রিপোজিশনের পরে আমরা কি করব? ভার্বের সাথে একটা আইএনজি ব্যবহার করব। তাহলে এখানে রিপ্রেজেন্ট না হয়ে কি হবে? এখানে হবে হচ্ছে রিপ্রেজেন্টিং। একটা ভার্বের সাথে এখানে একটা কি হবে? আইএনজি হবে। সে অনুযায়ী 2 নম্বরের উত্তরটাও হচ্ছে আমাদের বি নাম্বারটা। অর্থাৎ 1 আর 2 দুইটাই আমাদের বি হয়েছে। ওকে, আমাদের আশরাফুল ইসলাম, হাসান, হিমেল, কাসপিয়া জামান সবাই বি বলছো। গুড, খুবই সহজ। আমরা 3 নম্বরটা দেখবো। নোয়িং দ্যাট, 3 নম্বরটা বলছে নোয়িং দ্যাট ইট উড বি হেল্পলেস টু কন্টিনিউ ওয়ার্কিং ফর আর নিয়ারলি ব্যাংক্রাপ্ট কোম্পানি, লুইস ডিসাইডেড টু গো অ্যাওয়ে অ্যান্ড ফাইন্ড অ্যানাদার টাইপ অফ এমপ্লয়মেন্ট। অর্থাৎ বলতেছে যে যে এই কোম্পানিতে আসলে কাজ করাটা খুবই
মানে অব্যর্থক, মানে বিষয়টা হচ্ছে মানে এই কোম্পানি কাজ করে কোনো লাভ নাই, এরকম একটা অর্থ। সেজন্য লুইস ডিসাইডেড করছে কি সে আরেকটা কোম্পানিতে যাবে চাকরি খোঁজার জন্য। তো এখানে আসলে কোন পার্টটা ভুল, এখানে কি আসলে নোয়িং দ্যাট, হেল্পলেস, ওয়ার্কিং, নাকি আনাদার টাইপ? 3 নাম্বারটাতে আসলে কি ভুল হইতে পারে? ABCD, 3 নাম্বারটাতে কি ভুল হইতে পারে? আচ্ছা, 3 নাম্বারটাতে বলে রাখি, 3 নাম্বারটাতে হচ্ছে একটা ওয়ার্ড ফরমেশনের একটা ব্যবহার রয়েছে, খেয়াল করো। হেল্পলেস ওয়ার্ডটাই আসলে এখানে যাচ্ছে না। এখানে যাচ্ছেটা কি? দেখো, এখানে যে কাজ করা, কাজ করাটা কি? কাজ করাটা হচ্ছে ইউজলেস, নট হেল্পলেস। হ্যাঁ, এখানে হবে হচ্ছে কি, এখানে হবে হচ্ছে ইউজলেস, অর্থাৎ বাক্যের যে অনেক সময় দেখা যায় ভার্বের যে ব্যবহারগত একটা ভুল থাকে, বা অ্যাডজেক্টিভের ব্যবহারগত বা অর্থগত একটা ভুল থাকে। এখানে বলতেছে হচ্ছে নোয়িং দ্যাট ইট উড বি ইউজলেস টু কন্টিনিউ। এখানে আসলে কাজ করার কন্টিনিউটা হচ্ছে ইউজলেস, মানে এর কোনো আসলে দরকার নাই, এমন একটা অর্থ প্রকাশ করতেছে। তো সেই অর্থে আসলে হেল্পলেস বসে না। হেল্পলেস বসে কাদের ক্ষেত্রে? হেল্পলেস বসে কোনো একটা ব্যক্তির ক্ষেত্রে, সেই ব্যক্তি যখন কি হয়, সেই ব্যক্তি যখন নিরীহ থাকে। এখানে খেয়াল করো, এখানে কিন্তু কোনো নিরীহ অর্থে ব্যবহার হচ্ছে না। এখানে ব্যবহার করা হচ্ছে কি, কাজটা আমার আসলে ইউজলেস, এই কাজের কোনো আসলে প্রয়োজনীয়তা নাই। তো প্রয়োজনীয়তা নাই এমন অর্থে আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে ইউজলেস। আর হেল্পলেস ব্যবহার করবো হচ্ছে কি অর্থে? নিরীহ অর্থে। তো যেহেতু এখানে আমার নিরীহ অর্থ দিচ্ছে না, সেই অনুযায়ী উত্তরটা হবে আমার ইউজলেস, অর্থাৎ বি নাম্বারটা। তাহলে 3-এর উত্তরটাও হচ্ছে আমাদের বি নাম্বারটা। দেন 4 নম্বরটাতে খেয়াল করো, excepting for the graduate students everyone will have to take the tests on the same day। এখানে কি বলছে? এখানে বলছে যে সকলকে আসলে সেম ডেতে পরীক্ষা দিতে হবে, এক্সেপ্টিং ফর দ্য গ্র্যাজুয়েট স্টুডেন্ট, অর্থাৎ গ্র্যাজুয়েট স্টুডেন্ট ব্যতীত। অর্থাৎ ব্যতীত অর্থে বলছে, এখানে একটা ব্যতীত অর্থে আমরা জানি একটা প্রিপোজিশন বসে, সেটা কি? সেটা হচ্ছে এক্সেপ্ট, CPT। ব্যতীত অর্থে একটা প্রিপোজিশন বসে, আমরা জানি কি, সেটা হচ্ছে এক্সেপ্ট। এখানে বলতেছে এক্সেপ্টিং ফর দ্য গ্র্যাজুয়েট স্টুডেন্টস এভরি ওয়ান, সি নাম্বারটা উইল হ্যাভ টু টেক ডি নাম্বার। তাহলে এখানে আসলে অর্থগতভাবে কোনটা ভুল হইতে পারে? এটা খুবই সিলি একটা মিস্টেক, খুবই সিলি একটা মিস্টেক। এখানে আসলে অর্থগতভাবে কোনটা ভুল হইতে পারে? আচ্ছা, খেয়াল করো। তো এক্সেপ্ট যেহেতু একটা কি, এক্সেপ্ট হচ্ছে একটা প্রিপোজিশন। তোমরা ভার্ব বাদে, পৃথিবীতে ভার্ব বাদে আর কোনো কিছুর সাথে কি কখনো আইএনজি যুক্ত করা কখনো দেখেছো? দেখো নাই। তো এইখানে প্রিপোজিশনের সাথে খেয়াল করে একটা আইএনজি যুক্ত করছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে ভুল। মানে প্রিপোজিশনের সাথে, মানে ভার্ব ব্যতীত কারোর সাথেই কখনো আইএনজি ব্যবহার করা যায় না। তাহলে আইএনজি যেহেতু এখানে ব্যবহার করে ফেলছে, তাহলে উত্তরটা হবে এই নাম্বারটা। এটা হবে জাস্ট এক্সেপ্ট। ওকে, এক্সেপ্ট ফর দ্য গ্র্যাজুয়েট স্টুডেন্টস, অর্থাৎ গ্র্যাজুয়েট স্টুডেন্ট ব্যতীত এভরিওয়ান উইল হ্যাভ টু টেক দ্য টেস্ট অন দ্য সেম ডে। ওকে, দেন 5 নম্বরটা খেয়াল করো, জন অলওয়েজ অ্যারাইভস লেটলি ফর হিজ কেমিস্ট্রি ক্লাস ইভেন দো হি লিভস হিজ ডরমিটরি ইন প্লেন্টি অফ টাইম। এটা খুবই সহজ, যে জন অলওয়েজ অ্যারাইভস। দেখো, জন বলতেছে সে সবসময় অ্যারাইভ লেটলি ফর হিজ কেমিস্ট্রি ক্লাস, তার রসায়ন ক্লাসের জন্য। ইভেন দো হি লিভস হিজ ডরমিটরি, হি লিভস হিজ ডরমিটরি বলতে হচ্ছে তার আবাস স্থান। ডরমিটরি বলতে বোঝায় কি? আবাস স্থান। ইন প্লেন্টি অফ টাইম, হ্যাঁ, মানে অনেক আগেই সে তার আসলে আবাস স্থান পরিত্যাগ করে। তো সে অনুযায়ী আমরা খেয়াল করো, লেট মানেটা কি? লেট মানে হচ্ছে দেরি করা। হ্যাঁ, লেট মানে হচ্ছে কি? লেট মানে হচ্ছে দেরি হওয়া। আর লেটলি মানে কি? লেটলি মানে কি? লেটলি মানে হচ্ছে রিসেন্টলি। লেটলি মানে কি? লেটলি মানে হচ্ছে রিসেন্টলি, বা সুন, হ্যাঁ, বা হচ্ছে শীঘ্রই। এই সকল অর্থে আমরা লেটলি শব্দটা ব্যবহার করে থাকি। আচ্ছা, এই যে বাক্যটাতে লেটলির ব্যবহারটা হয়েছে, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কি আসলে মানে এই যে রিসেন্টলি বা শীঘ্রই অর্থে ব্যবহার হয়েছে, নাকি বলতেছে যে জন অলওয়েজ অ্যারাইভস দেরিতে, মানে দেরিতে সে প্রতিদিন কেমিস্ট্রি ক্লাসে আসে? এখানে অবশ্যই দেরিতে অর্থে প্রকাশ করতেছে। তার মানে সে যেহেতু দেরিতে অর্থে প্রকাশ করতেছে, আর দেরিতে অর্থ বুঝাইতে আমরা কখনো লেটলি ব্যবহার করি না, সেজন্য সেজন্য আমার উত্তরটা হবে কি এখানে? বি নাম্বারটা। এখানে হবে জাস্ট লেট। এখানে হবে কি? এখানে হবে জাস্ট লেট, নট লেটলি। তো আমরা দেখছি 5টায় আমাদের উত্তর বি হয়েছে। আচ্ছা, ইয়াসমিন ঈশা বলছো, গুড। তারপরে খেয়াল করো 6 নাম্বারটা, সুন আফটার মিল হ্যাজ ফিনিশড হিজ থেসিস হি উইল লিভ ফর বোস্টন ওয়্যার হি হ্যাজ আ জব ওয়েটিং অন হিম। এখানে প্রিপোজিশনগত একটা ভুল রয়েছে। কি ভুল রয়েছে? প্রিপোজিশনের ব্যবহারগত একটা ভুল রয়েছে। ঠিক আছে, তোমরা যদি অর্থটা ধরতে পারো, খেয়াল করো, এই যে জবটা, হ্যাঁ, হোয়ার হি হ্যাজ এ জব ওয়েটিং অন হি, মানে তার জন্য একটা জব ওয়েট করতেছে, তাই না? তার জন্য একটা জব ওয়েট করতেছে। তাহলে জন্য অর্থে আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করি? জন্য অর্থে আমরা একটাই প্রিপোজিশন ব্যবহার করি, সেটা হচ্ছে ফর।
হ্যাঁ, জন্য অর্থে আমরা কি ব্যবহার করি? জন্য অর্থে ফর ব্যবহার করি। আমার অপশনটাতে কি রয়েছে? এখানে ওই রয়েছে অন, তার মানে এখানে অনটা হবে না, আমার উত্তরটা হবে এখানে কি, উত্তরটা হবে এখানে ফর। তাহলে ডি নাম্বারটাতে আমার ভুল রয়েছে। ওকে, 6 নম্বরে উত্তরটা হবে ডি, যে ওয়েটিং ফর হিম। ওকে, তারপরে খেয়াল করো, তারপরে খেয়াল করো 7 নম্বরটা আমরা দেখবো, দ্য নেলসন আস্কড আস টু লুক ওভার দেয়ার প্ল্যান্স ফর দেম হোয়াইল দে ওয়ার অ্যাওয়ে অন ভ্যাকেশন। অর্থাৎ বলতেছে নেলসন নামের একজন ব্যক্তি আমাদেরকে বলছে যে তাদের যে প্ল্যান্স রয়েছে সেই প্ল্যান্সটা হচ্ছে দেখভাল করা, হ্যাঁ, পরিচর্যা করা বা কি করা, দেখাশোনা করা। হ্যাঁ, দেখাশোনা করার কথা বলছে। কেন দেখাশোনা করার কথা বলছে? কারণ তারা হচ্ছে দে ওয়ার অ্যাওয়ে অন ভ্যাকেশন, এটা ছুটিতে তারা বাইরে থাকবে। তাহলে এই যে দেখাশোনা করা অর্থে, দেখাশোনা করা অর্থে আসলে এখানে আসলে কোনটা ভুল রয়েছে? মানে আস, লুক ওভার, অ্যাওয়ে, নাকি অন ভ্যাকেশন? ঠিক আছে, এখানে আসলে কোনটা ভুল রয়েছে? 7 নাম্বারটা। আচ্ছা, খেয়াল করো, এই যে লুক ওভারের যে ব্যবহারটা, লুক ওভার বলতে কোনো শব্দ নাই, শব্দটা হবে হচ্ছে দেখাশোনা করার অর্থে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে লুক আফটার। ওকে, লুক আফটার, অথবা আমরা লিখতে পারি টেক কেয়ার অফ। টেক কেয়ার অফ, আমরা দুইটা জিনিস এখানে লিখতে পারি লুক ওভারের বিপরীতে। লুক আফটার, লুক আফটার অথবা লুক আফটার অথবা টেক কেয়ার অফ। লুক ওভার বলতে কিছু হয় না, তাহলে এটারও উত্তর হচ্ছে আমাদের বি নাম্বারটা। এখানে হবে হচ্ছে কি লুক আফটার অথবা লুক আফটার অথবা টেক কেয়ার অফ। 7 নম্বরের উত্তরটা হচ্ছে বি নাম্বারটা। ওকে, তারপরে খেয়াল করো 8 নম্বরটা, দ্য রিফিউজিস আর ভেরি মাচ আপসেট বিকজ দে হ্যাভ বিন ডিপ্রাইভড টু দেয়ার হোমল্যান্ড অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ। এখানে বলছে দ্য রিফিউজিস অর্থাৎ যারা হচ্ছে রোহিঙ্গা, যারা হচ্ছে বাস্তুচ্যুত, আর ভেরি মাচ আপসেট, তারা অনেক হতাশ, বিকজ দে হ্যাভ বিন ডিপ্রাইভড টু দেয়ার হোমল্যান্ড অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ, অর্থাৎ তারা তাদের হোমল্যান্ড মানে আবাসস্থান বা মাতৃভূমি এবং তাদের পরিবার থেকে কি বঞ্চিত বা বিচ্ছিন্ন। তো এখানে আসলে কোনটা ভুল হবে, এ বি সি নাকি ডি নাম্বারটা? খেয়াল করো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডিপ্রাইভড, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বঞ্চিত হওয়া অর্থে, কি অর্থে? বঞ্চিত হওয়া। ওকে, বঞ্চিত হওয়া অর্থে বসে হচ্ছে ডিপ্রাইভড। ডিপ্রাইভড এর সাথে যেটা বসে সেটা হচ্ছে ডিপ্রাইভড অফ। আবার এই অর্থে আরো একটা প্রিপোজিশন বসে সেটা হচ্ছে বিরেভড। এটা কি? বিরেভড, সেটার সাথেও বসে হচ্ছে অফ। ডেপ্রাইভড অফ, বিরেভড অফ, সবগুলা অর্থ কি? সবগুলাই অর্থ হচ্ছে কি? সবগুলো অর্থ হচ্ছে বঞ্চিত হওয়া। তাহলে এইখানেও পরীক্ষার আমাদের যে অপশনটা রয়েছে খেয়াল করে, এখানে রয়েছে টু, সে টু টু হবে না, এখানে হবে যে ডিপ্রাইভড অফ। তাহলে আলটিমেটলি 8-এর উত্তরটা হচ্ছে আমাদের কি? 8-এর উত্তরটা হচ্ছে আমাদের ডি নাম্বারটা। ওকে, ডিপ্রাইভড অফ হয়, গুড। তারপরে খেয়াল করো 9 নাম্বারটা, অ্যাকর্ডিং টু দ্য ওয়েদারম্যান দেয়ার ইজ, according the weatherman there is a 50% chance of rain forecast for today and a greater chance for over the weekend. ওকে, এখানে প্রথমে বলতে হচ্ছে অ্যাকর্ডিং এর কি কোনো ভুল আছে? এখানে কি আসলে দেয়ার ইজ এর কোনো ভুল আছে? এখানে কি ফরকাস্ট অর্থাৎ ভবিষ্যৎবাণী, ফরকাস্ট মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করে, এখানে কোনো ভুল রয়েছে? নাকি ওভার দ্য উইকেন্ড এটা ভুল রয়েছে? এ বি সি ডি। 9 নম্বরটাতে আসলে কিসের ভুল থাকতে পারে? 9 নম্বরটাতে কিসের ভুল থাকতে হবে? দেখো 9 নম্বরটা হচ্ছে কোনো আসলে তুমি গ্রামাটিক্যাল রুলস না, মানে আমরা পড়ার ক্ষেত্রে, হ্যাঁ, আমি যখন হচ্ছে এটা পড়তেছিলাম পড়ার ক্ষেত্রে একটা এক্সট্রা জিনিস উচ্চারণ করেছি, যে জিনিসটা আসলে প্রশ্নটাতে নাই। সেটা কি? সেটা দেখো, অ্যাকর্ডিং কখন আসলে বাক্যে একা বসে না, অ্যাকর্ডিং এর সাথে কি বসে? অবশ্যই একটা টু লাগে। মানে এখানে হবে কি, এখানে হবে হচ্ছে অ্যাকর্ডিং টু। ওকে, এই নাম্বারটাতে হবে কি অ্যাকর্ডিং টু, এটা উত্তরটা হবে এই নাম্বারটা। এখানে হবে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ওয়েদারম্যান। ওয়েদারম্যান হচ্ছে একটা ব্যক্তি বা হচ্ছে আবহাওয়াবিদ। হ্যাঁ, আবহাওয়াবিদের অনুযায়ী, তার কথা অনুযায়ী, তো অনুযায়ী অর্থে আমরা ব্যবহার করব কি অ্যাকর্ডিং টু। সে অনুযায়ী 9-এর উত্তরটা হবে এ নাম্বারটা। তারপরে খেয়াল করো 10 নম্বরটা, দ্য অ্যাথলেট ওয়াজ ডিসকোয়ালিফাইড ফ্রম দ্য টুর্নামেন্ট ফর পার্টিসিপেটিং অ্যাট অ্যান ইলিগাল ডেমনস্ট্রেশন। ওকে, দ্য অ্যাথলিট অর্থাৎ যিনি অ্যাথলিট ছিল, খেলোয়াড় ছিল, হি ওয়াজ ডিসকোয়ালিফাইড মানে তাকে বাদ দেওয়া হয়েছে। কোথা থেকে? ফ্রম দ্য টুর্নামেন্ট, টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে? জন্য অর্থে আমরা এখানে ফরের ব্যবহার পাচ্ছি। কেন? পার্টিসিপেটিং অ্যাট অ্যান ইলিগাল ডেমনস্ট্রেশন, অর্থাৎ সে একটা বেআইনি ডেমনস্ট্রেশনে কি করছে? পার্টিসিপেট করছে বা অংশগ্রহণ করেছে। তাহলে এই যে পার্টিসিপেট অর্থে খেয়াল করো, পার্টিসিপেট, পার্টিসিপেট, এর সাথে দুইটা প্রিপোজিশন বসতে পারে। পরবর্তীতে যদি কি থাকে, পরবর্তীতে যদি কোনো কি থাকে, যদি কোনো ব্যক্তি থাকে, এটা একটা। আরেকটা হচ্ছে পরবর্তীতে যদি কোনো মানে ব্যক্তি ভিন্ন অন্য কিছু থাকতে পারে, সামথিং এলস,
বা কোনো একটা ওয়ার্কস হইতে পারে, কোনো একটা টুর্নামেন্ট হইতে পারে, যে কোনো হইতে হইতে পারে সামথিং এলস, হ্যাঁ, লিখে দিলাম। তো ব্যক্তির সাথে যখন হয় তখন বসে হচ্ছে উইথ, ওকে। আর অন্যথায় বসে হচ্ছে ইন, পার্টিসিপেট ইন। এখানে খেয়াল করো, এখানে কিন্তু কোনো ব্যক্তি নাই, এখানে কি আছে, এলস, মানে ব্যক্তি ভিন্ন অন্য কোনো কিছু আছে। তার ব্যক্তি ভিন্ন অন্য কোনো কিছু যেহেতু রয়েছে, তার মানে আমার এখানে কি বসবে, আমার এখানে ইন বসবে। সে অনুযায়ী আমার উত্তরটা কি হচ্ছে, আমার উত্তর হচ্ছে ডি নাম্বারটা, অর্থাৎ পার্টিসিপেটিং ইন হবে এখানে, নট অ্যাট। ঠিক আছে, 10 নম্বরটার উত্তর হবে পার্টিসিপেটিং ইন অথবা উইথ, ওকে। আচ্ছা, আজকে হচ্ছে 25টা প্রশ্ন আছে, আর 15টা দেখবো। মাই ইংলিশ টিচার সেড উই শুড রাইট আনাদার কম্পোজিশন ফর টুমরো রিলেটেড ফর আওয়ার এক্সপিরিয়েন্স অ্যাট লাস্ট উইকস ওয়ার্কশপ। 11 নম্বরটা খেয়াল করো, মাই ইংলিশ টিচার সেড দ্যাট উই শুড রাইট, আমাদের একটা লেখা উচিত একটা কম্পোজিশন, আনাদার কম্পোজিশন, আরেকটা কম্পোজিশন ফর টুমরো রিলেটেড ফর আওয়ার এক্সপিরিয়েন্স অ্যাট লাস্ট উইকস ওয়ার্কশপ, ABCD। এটাও খুবই, মানে দেখা যায় কি, যাদের একটু রিডিং পড়ার অভ্যাস আছে তারা আসলে মানে এটা যখন পড়বে, পড়ার সময় বুঝে যাবে যে একটা ওয়ার্ড মিসিং আছে। ঠিক আছে, একটা ওয়ার্ড মিসিং আছে, মানে কি যেন একটা নাই নাই ভাব মনে হচ্ছে। সে নাই জিনিসটা কি, সেটাই আসলে আমাদের উত্তর। তাহলে ABCDর ভিতর আসলে কোনটা উত্তর হবে, এখানে ভিতর কোনটা নাই? ওকে, ওকে, খেয়াল করো 11 নম্বরটা, খেয়াল করো, রিলেটেড এর সাথে কোনো ফর বসে না। আমরা যেমন লিখি হচ্ছে অ্যাকর্ডিং টু, আমরা লিখি কি, আমরা লিখি অ্যাকর্ডিং টু। ঠিক একই ভাবে এখানে বসবে হচ্ছে রিলেটেড টু, ওকে, অ্যাকর্ডিং টু বা রিলেটেড টু। এখানে রয়েছে ফর, তাহলে এটা বাদ, এখানে হবে হচ্ছে টু, তাহলে উত্তরটা হচ্ছে কি, উত্তরটা হচ্ছে বি নাম্বারটা, ওকে। দেন 12 নম্বরটা খেয়াল করো, ইফ ইট হ্যাড নট বিন ফর দ্য কম্পিউটারাইজড রেজিস্টার ট্যাব from the grocery store, I never would have been able to figure on my expenditures। অর্থাৎ বলতেছে, এই কম্পিউটার যদি একটা রেজিস্টার শপ, কোন গ্রোসারি শপ থেকে, একটা গ্রোসারি শপে যদি একটা রেজিস্টার কম্পিউটার না থাকে বা একটা ট্যাব না থাকে, আমি আসলে আমার যে এক্সপেন্ডিচার্স বা আমার যে ব্যয়টা, এই ব্যয়টা আমি আসলে বুঝতে পারবো না। তো সেই বুঝতে পারা বা না পারা অর্থে এখানে একটা আসলে ভুল রয়েছে, সেই ভুলটা আসলে কি? দেখো এখানে বলতে প্রথমে রয়েছে হচ্ছে হ্যাড নট বিনের এখানে একটা দাগ দেওয়া রয়েছে, ফ্রম দ্য গ্রোসারি স্টোরের এখানে একটা দাগ, আই নেভার উড হ্যাভ এর এখানে একটা দাগ, নাকি ফিগার অন, এখানে আসলে কি ভুল হবে? খেয়াল করো, ডি নাম্বার কি হবে উত্তরটা, 12 নম্বরের ABCD। ওকে, নাফিস রায়ান বলে দিয়েছে। ওকে, খেয়াল করো 12 নম্বর যেটা উত্তর হবে সেটা হচ্ছে এখানে অন না, আমাদের হচ্ছে ফিগার আউট, ওকে। ফিগার আউট, ফিগার আউট মানে কি, ফিগার আউট মানে হচ্ছে কোনো কিছু আন্ডারস্ট্যান্ড, কোনো কিছু বুঝতে পারা, বা কোনো কিছু সলভ করা, কোনো একটা সমাধান হয়েছে, সে সমাধানটা সলভ করা অর্থে আমরা ফিগার আউট শব্দটা ব্যবহার করি। এর পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখবা, যে মেক আউট, কি, এর পাশে হচ্ছে মেক আউট। মেক আউট মানে কি, মেক আউট মানে হচ্ছে কোনো কিছু বুঝতে পারা বা আন্ডারস্ট্যান্ড করা, কোনো একটা অবুঝ কোন একটা বিষয়টাকে বুঝতে পারা। তো সে অনুযায়ী আমার এখানে উত্তরটা হচ্ছে কি ডি নাম্বারটা, হ্যাঁ। ফিগার অন্যায় হবে কি, ফিগার আউট, ওকে। দেন আমরা 12 নম্বর গেল, দেন 13 নম্বরে দেখবো, ইরিক অ্যান্ড হিজ সিস্টার ওন ফার্স্ট প্রাইজ ফর দ্য মোস্ট ইলাবোরেট কাস্টমস দে হ্যাড ওন টু দ্য হ্যালোইন পার্টি। অর্থাৎ বলতেছে, ইরিক এবং তার যে সিস্টার, তার বোন, হ্যালোইন পার্টিতে একটা বৃহৎ বৃহৎ একটা পোশাক পরেছে। সেই পোশাক পরিধান করার কারণে তারা কি করেছে, ফার্স্ট প্রাইজ পেয়েছে, অর্থাৎ প্রথম পুরস্কার পেয়েছে। সে অনুযায়ী আসলে এটা কেন, পোশাক পরিধান করা অর্থে খেয়াল করো, আমরা গত ক্লাসেও দেখেছি যে কস্টিউমস একটা রয়েছে কি, কাস্টম, কাস্টম, আর একটা রয়েছে হচ্ছে কস্টিউম, তাই না? একটা রয়েছে হচ্ছে কি কস্টিউম। কাস্টম মানে কি, কাস্টম মানে আমরা বলেছিলাম হচ্ছে, কাস্টম মানে হচ্ছে ট্রেডিশন বা ঐতিহ্য বা রীতিনীতি, সেই অর্থে আমরা এটা ব্যবহার করি। আর কস্টিউম ব্যবহার করি কি অর্থে, পোশাক আশাক অর্থে। হ্যাঁ, কস্টিউম ব্যবহার করি পোশাক আশাক অর্থে। তো এই বাক্যটাতে খেয়াল করো যে কাস্টমসটা লিখেছে এখানে, কেন লিখেছে, তাকে হ্যাড ওন, মানে সে, তারা হ্যালোইন পার্টিতে একটা সবচেয়ে বৃহৎ ইলাবোরেট একটা পোশাক পরেছিল, যার কারণে তারা হচ্ছে প্রথম পুরস্কার পেয়েছে। তাহলে পোশাক অর্থে আমরা তো আসলে, পোশাক অর্থে তো কখনো কাস্টমস হইতে পারে না, এখানে কি হবে, এখানে হবে হচ্ছে কস্টিউমস, ওকে। এখানে হচ্ছে কস্টিউম, তাই উত্তরটাও হবে সি নাম্বারটা, 13 নম্বরের উত্তর হবে সি, ওকে। হ্যাঁ, গুড। তারপরে খেয়াল করো 14 নম্বরটা, আওয়ার নিউ অফিস বিল্ডিং উইল বি লোকেটেড ডাউন টাউন ইন দ্য কর্নার অফ ইউজ লিড এভিনিউ অ্যান্ড ইস্ট 9th স্ট্রিট। এখানে একটা প্রিপোজিশনগত একটা ভুল রয়েছে, যে আমার নিউ অফিস বিল্ডিং
উইল বি লোকেটেড, এই নাম্বারটা ডাউনটাউন ইন দ্য কর্নার বি, দেন বলেছে অফ ইলিউসিড অ্যান্ড ইস্ট নাইনথ স্ট্রিট। ওকে, তাহলে এটাতে আসলে কি ভুল থাকতে পারে খেয়াল করো। কয়েকটা জিনিসের ক্ষেত্রে আমরা আসলে ইনের ব্যবহার করি না। যেমন হচ্ছে ধরলাম কোন একটা ফ্লোর ধরো, মানে আমাদের অফিসটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, দোতলায় বা সেকেন্ড ফ্লোর, হ্যাঁ সেকেন্ড সেকেন্ড ফ্লোর মানে তো তিন তালা, হ্যাঁ ফার্স্ট ফ্লোর মানে হচ্ছে দ্বিতীয় তালা। ওকে, সেকেন্ড ফ্লোর, এই যে ফ্লোর, ফ্লোর শব্দের পূর্বে আমরা ব্যবহার করি হচ্ছে অন। ঠিক একই ভাবে কোনো একটা বাসা বাড়ির যে কর্নার, হ্যাঁ বাসা বাড়ির যে কর্নার, সে কর্নারের পূর্বে আমরা ব্যবহার করি হচ্ছে কি অন। ঠিক আছে, তো এখানে আসলে যে ইন রয়েছে বি নাম্বারটাতে, ইন দ্য কর্নার অফ ইউস লিড এভিনিউ অ্যান্ড ইস্ট 19 স্ট্রিট, এটা আসলে ইন দ্য কর্নার হবে না, এটা উত্তরটা হবে হচ্ছে আমার অন দ্য কর্নার। ওকে, যখন দুইটা দুইটা জায়গার কর্নার বলবে তখন আমরা ব্যবহার করব কি, তখন আমরা ব্যবহার করবো হচ্ছে অন। তাহলে 14 এর উত্তরটা হচ্ছে আমাদের বি নাম্বারটা। ওকে, 14 এর উত্তরটা হবে বি নাম্বারটা। ওকে, তারপরে খেয়াল করো 15 নাম্বারটা, আফটার চেকিং আউট দ্য মোটর অ্যান্ড কার্বিউরেটর ফর প্রবলেমস, জেস ফাউন্ড দ্যাট দ্য নয়েজ ওয়াজ কজড বাই এ লস ফ্যান বেল্ট। ওকে, বাই এ লস ফ্যান বেল্ট, অর্থাৎ এখানে লসের একটা ব্যবহার আমরা হচ্ছে চারটা পেয়েছি, একটা হচ্ছে লস, একটা হচ্ছে লুজ, হ্যাঁ একটা হচ্ছে লুজ। ওকে, চারটা খেয়াল করো। আমরা শিখেছিলাম কি, এটা হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে একটা নাউন, আর এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, এইটার মানেটা কি, এটার মানে আমরা জানি হচ্ছে কোনো কিছু হারানো, যেটা একটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। এটার মানে হচ্ছে কোনো একটা ক্ষতি, লাইক তোমার হচ্ছে লাভ লোকসান, লাভ লোকসান বলি না, সে লাভের যে বিপরীত যে ক্ষতি, সেই ক্ষতি অর্থে। আর এই লুজ মানে হচ্ছে কি আলগা বা ঢিলা, তাই না, আলগা বা ঢিলা অর্থে ব্যবহার করা হয়। তো দেখো একটা, এই যে একটা নয়েজটা কেন হচ্ছে, এই যে ফ্যানের যে বেল্ট, হ্যাঁ ফ্যানের যে বেল্টটা সেটা হচ্ছে আলগা হয়ে গেছে, সেটা ঢিলা হয়ে গেছে, যার কারণে ফ্যানে একটা শব্দ হচ্ছে। তাহলে যে আলগা হওয়া বা ঢিলা হওয়া অর্থে, আলগা হওয়া বা ঢিলা হওয়া অর্থে এখানে আসলে লস হবে না, এখানে হবে হচ্ছে লুজ। ওকে, তাই উত্তরটা হবে 15 নাম্বারটার উত্তর হবে ডি নাম্বারটা। হ্যাঁ 15 নাম্বারটার উত্তর হবে ডি নাম্বারটা, লুজ। ওকে, তারপরে খেয়াল করো 16 নাম্বারটা, দ্য কাস্টমার, 16 নম্বরে বলছে দ্য কাস্টমার সেড হি ওয়াজ ইন্টারেস্টেড টু পারচেস এ সিডি আর রোম রিডার ফর হিজ অফিস। এখানেও প্রিপোজিশনগত একটা ভুল রয়েছে, তোমরা ধরতে পারো কিনা একটু দেখি তো। এটা কি ভুল হতে পারে, খুবই ইজি কিন্তু, এটা কিন্তু খুবই খুবই ইজি। 16 নাম্বারটা কি হবে, এটা কি সেইড হি টু পারচেস, এই নাম্বারটা ভুল নাকি হচ্ছে ফর হিজ ডি, কোনটা ভুল হতে পারে খেয়াল করো। আমরা কি জানি, আমরা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যারা খুব ভালোভাবে পড়েছো তারা খুব ইজিলি এগুলো ধরতে পারবা। হ্যাঁ খুব ইজিলি ধরতে পারবা, দেখো ইন্টারেস্টেড, ইন্টারেস্ট, ইন্টারেস্টের সাথে বসে হচ্ছে ইন, নট টু। আর ইন যেহেতু একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে সে অনুযায়ী আমার এখানে আসলে উত্তরটা হবে কি, আমার আসলে এখানে উত্তরটা হবে ইন, ইন পারচেসিং, ইন পারচেসিং। তাহলে উত্তরটা হবে কি বি নাম্বারটা, ইন্টারেস্টেড এর সাথে কি বসবে, ইন্টারেস্টেড এর সাথে ইন বসবে, নট টু। আর যেহেতু ইন একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব ব্যবহার করতে গেলে আমাদের ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হবে। ওকে, 17 নাম্বারটা দেখবো, বিকজ দ্য কমিটি ওয়াজ এক্সস্ট অ্যান্ড দ্য এক্সস্ট টু অ্যাটেন্ড দ্য সেলিব্রেশন, দ্য প্রেসিডেন্ট ডিসপেন্সড টু রিডিং দ্য মিনিটস, কি হবে, তো এটা কি হবে, 17 নম্বরটা, বিকজ দ্য কমিটি ওয়াজ এক্সাস্ট টু অ্যাটেন্ড দ্য সেলিব্রেশন, দ্য প্রেসিডেন্ট ডিসপেন্সড টু রিডিং দ্য মিনিটস। এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গত একটা ব্যবহার রয়েছে এখানে, এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গত ব্যবহার রয়েছে খেয়াল করো। একজন বলেছে 17C, দেখো যে ডিসপেন্সড, ওকে ডিসপেন্সড এই শব্দের সাথে টু বসে না, এটার সাথে বসে হচ্ছে উইথ, হ্যাঁ ডিসপেন্সড উইথ। আরেকটা জিনিস খেয়াল করো, তোমরা এটাও যদি নাও জানতা তাও উত্তর করতে পারতা কিভাবে, দেখো টু হচ্ছে একটা প্রিপোজিশন তাই না, টু হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে টু এর পরে তো V1 বসে, এখানে কি দিছে, ভার্বের সাথে আইএনজি দিছে। তুমি যদি নাও জানতা যে ডিসপেন্সের সাথে উইথ বসে, তাও কিন্তু তুমি এটা দ্বারা উত্তর করতে পারতা, টু এর পরে ভার্ব প্লাস আইএনজি দিয়ে রাখছে, এখানে হচ্ছে ডিসপেন্সড উইথ রিডিং, হ্যাঁ ডিসপেন্সড উইথ রিডিং নট টু রিডিং। 17 নম্বর উত্তরটা হচ্ছে সি নাম্বারটা। ওকে,
দুইটা ফাইনাল একটা ক্লজ মার্কার তো আছে, বিকজ, এই যে বিকজ একটা ক্লজ মার্কার আছে তো। চোখ কি কানা নাকি? খালি কি মাঝে থাকে? ক্লজ মার্কার শুরুতেও থাকতে পারে। 18 নম্বরে খেয়াল করো, সায়েন্টিস্ট ওয়ার ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য রেডিও রেডিও অ্যাক্টিভিটি ইমেন্টিং ফ্রম দ্য নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ওকে, এটাও আমরা অলরেডি পড়েছি। 18 নম্বরটা যে উত্তরটা হবে এটা আমরা অলরেডি পড়েছি। এটা উত্তরটা কি হবে? ইন্টারেস্টেড অ্যাবাউট কি হয়? ইন্টারেস্টেড এর সাথে আমরা কি পড়ি? ইন্টারেস্টেড এর সাথে বলি হচ্ছে ইন্টারেস্টেড ইন দ্য রেডিও অ্যাক্টিভিটি, তাই না? ইন্টারেস্টেড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যা হচ্ছে কি, ইন। তাহলে 18 নম্বর সে অনুযায়ী উত্তরটা হবে কি হবে? 18 নম্বর উত্তরটা হবে বি নাম্বার। এটা আমরা একটু আগে পড়েছি, 15 নম্বর না 14 নম্বর প্রশ্ন ছিল। আচ্ছা, 16 নম্বর কোশ্চেনে দুটো ফাইনাইট ভার্ব কোথায়? দ্য কাস্টমার সেইড হি ওয়াজ ইন্টারেস্টেড টু পারচেজ। আচ্ছা, সেইডের ক্ষেত্রে হয় কি, অনেক সময় দ্যাট দেয় না, বুঝছো? সেইডের ক্ষেত্রে অনেক সময় দ্যাট দেয় না। এখানে দেখা যায় সেইডের পরে দ্যাট উজ্জ্ব রাখা যায়। হ্যাঁ, সেটের পরে দ্যাট উজ্জ্ব রাখা যায়, এটা আসলে কোনো ভুল না। মানে বাক্যে যদি তুমি দ্যাট নাও পাও, এটা আসলে কোনো ভুল না। এখানে আসলে দ্যাট উজ্জ্ব আছে। আমরা অনেক সময় বলি না যে আমি আমি ভালো ছেলে। তো খেয়াল করো, একটা বাক্য তো ক্রিয়া বাদে, মানে ক্রিয়া বাদে তো কখনো বাক্য হয় না। আমি ভালো ছেলে, এই বাক্যে কি কোনো ক্রিয়া আছে? নাই। কিন্তু আছে, উজ্জ্ব আছে, যে আমি হই ভালো ছেলে, যে হই ক্রিয়াটা, এটা উজ্জ্ব আছে। ঠিক তেমনই কিছু কিছু বাক্যে অনেক কিছু আমরা উজ্জ্ব রেখে, অনেক কিছু উজ্জ্ব রেখে আমরা বাক্য ফিল আপ করতে পারি। ঠিক তেমনই দ্যাট অনেক সময় আমাদের আমরা উজ্জ্ব রাখতে পারি। বুঝছো? আশা করি বুঝতে পারছো 16 নম্বরটা। ওকে। আচ্ছা, দ্যাট না দিলে কমা, ওইটা তো তোমার হচ্ছে যখন ডিরেক্ট ন্যারেশনে থাকে, এটা তো ইনডিরেক্ট ন্যারেশনে আছে। ঠিক আছে, এটা তো ইনডিরেক্ট ন্যারেশনে আছে। ওকে, দেন 19 নম্বরটা খেয়াল করো, দ্য কোচ, the coach was depending for his team to win the game so that they would have a chance to play in the সুপার বোল। তাহলে এটা কি হবে? খেয়াল করো, নির্ভর করা অর্থে, কি করা অর্থে, কি করা অর্থে, নির্ভর করা অর্থে আমরা কাউন্ট, তারপরে ডিপেন্ড, হ্যাঁ কাউন্ট, তারপরে ডিপেন্ড, তারপরে রেস্ট, তারপরে অ্যাক্ট, প্রত্যেকটা শব্দের সাথে, প্রত্যেকটা শব্দের সাথে আমরা একটা নির্দিষ্ট প্রিপোজিশন ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডিপেন্ড অন। ওকে, সেটা হচ্ছে ডিপেন্ডিং অন, এখানে লিখছে কি, ফর। তাহলে উত্তরটা হবে কি, অন। এ নাম্বারটা 19-এর উত্তর হবে এ। গুড। দেন, আচ্ছা, তারপরে দেখো 20 নম্বরটা, বিকজ ইট ওয়াজ ফাস্টার জন ইনসিস্টেড ইন মাই টেকিং দ্য প্ল্যান টু মিয়ামি ইনস্টেড অফ দ্য ট্রেন। ওকে, খেয়াল করো, বিকজ ইট ওয়াজ ফাস্টার জন ইনসিস্টেড ইন মাই টেকিং, দেখো জোর প্রদান করা অর্থে, কি প্রদান প্রদান করা অর্থে, কোনো কিছুতে জোর প্রদান করা বা কোনো কিছুতে জিদ ধরা, সেই অর্থে আমরা একটা নির্দিষ্ট প্রিপোজিশন ব্যবহার করি, সেটা হচ্ছে ইনসিস্ট অন। সেটা কি? এটা হচ্ছে ইনসিস্ট, ইনসিস্ট অন। ইনসিস্ট অন ব্যবহার করে জোর প্রদান করার অর্থে এখানে আমরা দেখতে পাচ্ছি ইন রয়েছে, তাহলে ইন না হয় হবে কি, অন। তাই উত্তরটা হবে কি, 20-এর উত্তরটা হবে বি নাম্বারটা। হ্যাঁ, ইনস্টিট অন হবে। তারপরে খেয়াল করি 21 নম্বরটা, হিজ হাইলি ইমাজিনারি কম্পোজিশন অন দ্য জাজেস অ্যাপ্রুভাল অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য হাই স্কুল এসে কন্টেস্ট। এখানে আসলে 21 নম্বরটার উত্তর কি হবে বলবা? 21 নম্বরটার উত্তর কি হবে? হ্যাঁ, 21 নম্বরটা উত্তর কি হবে? আচ্ছা, ইজ হাইলি ইমাজিনারি কম্পোজিশন, কি হবে উত্তরটা? খেয়াল করো, দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে ইমাজিনারি, ইমাজিনারি, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ইমাজিনেটিভ, ইমাজি ইমাজিনেটিভ। দুইটা ওয়ার্ডে দুই রকম ভিন্ন অর্থ প্রকাশ করে। হিজ হাইলি ইমাজিনারি কম্পোজিশন অন দ্য জাজেস অ্যাপ্রুভাল এন্ড দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য হাই স্কুল এসে কন্টেস্ট, অর্থাৎ প্রবন্ধ কন্টেস্টে তার যে ইমাজিনারি এটা ছিল, এটা আসলে প্রথম পুরস্কার পেয়েছে। তো সেই অর্থে, সেই অর্থে খেয়াল করো, খেয়াল করে ইমাজিনারি জিনিসটা কি, ইমাজিনারি জিনিসটা হচ্ছে ইমোশনকে রিপ্রেজেন্ট করে। কি রিপ্রেজেন্ট করে? এটা একটা, এখানে লিখি, এটা একটা ইমোশনকে রিপ্রেজেন্ট করে, ইমোশনকে, যেটা আসলে কোনো রিয়েল না। হ্যাঁ, নট রিয়েল, হ্যাঁ, বা আনরিয়েল, যেটা আমাদের ইমোশনকে কাজে, মানে ইমাজিনারি মানে তোমরা একটা স্বপ্ন দেখতেছো, ইমাজিনেশন টাইপের। ওকে, আর ইমাজিনেটিভ মানেটা কি? ইমাজিনেটিভ মানেটা যেটা হচ্ছে রিয়েল, হ্যাঁ, যেটা আমাদেরকে ভাবনায় বা দর্শন থাকে যেখানে, হ্যাঁ, যেখানে আমরা চিন্তার একটা আকর্ষণ থাকে, ইমাজিনেটিভ। তো সেই অর্থে দেখো, হি ইজ হাইলি ইমাজিনেটিভ কম্পোজিশন, এখানে উত্তরটা হবে বি নাম্বারটা। হ্যাঁ, এখানে হবে হচ্ছে হাইলি ইমাজিনেটিভ,
এটা হবে হচ্ছে ইমাজিনেটিভ। ইজ হাইলি বি, 21-এর উত্তর হবে বি নাম্বারটা, ইজ হাইলি ইমাজিনেটিভ হবে। গুড। আচ্ছা, তারপরে খেয়াল করো, তারপর খেয়াল করো, দ্য স্প্রিং কনফারেন্স উইল বি হেল্ড ইন মিল্কওয়ে অন 3 successive days, নেমলি মে 15, 16 আর হচ্ছে 17। এটার উত্তরটা কি হতে পারে? এটার উত্তরটা কি হতে পারে? ওকে, খেয়াল করো, এই যে আহ, যথাক্রমে, কি অর্থে? 3 successive days বলতে কি যথাক্রমে। হ্যাঁ, যথাক্রমে অর্থে আমরা একটা জিনিস ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে যথাক্রমে থাকতে। এখানে দেখো সাকসেসিভলি, হ্যাঁ, সাকসেসিভ ডেজ যখন আমরা দেখবো যে যথাক্রমে 3 দিন, হ্যাঁ, 15, 16, 17 তারিখ 3 দিন একটা প্রোগ্রাম হবে। তো এই যে যথাক্রমে, যথাক্রমে অর্থে আমরা ব্যবহার করি হচ্ছে কনজিকিউটিভ ডে, কনজিকিউটিভ ডে। সে অনুযায়ী এটার উত্তরটা হবে, এটার উত্তরটা হবে 22-এর উত্তর হবে সি নাম্বারটা, হ্যাঁ, কনজিকিউটিভ। ওকে, তারপরে খেয়াল করো, তারপরে খেয়াল করো 23 নম্বরটা, অলদো ক্লাইড ইজ ফর্মালি ফ্রম পেনসিলভেনিয়া, হি ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু গেট ইউজ টু দ্য কোল্ড উইন্টার্স উই ওয়ার হ্যাভিং। এখানে আমরা এই ক্লাসটা কতদিন করেছি খেয়াল করো, ফর্মালি একটা ব্যবহার, দুইটা অর্থ। একটা হচ্ছে ফর মাল, এর সাথে এল ওয়াই ফরমালি, আরেকটা হচ্ছে এফ ও আর ফরমার, মানে সাবেক, এর সাথে এল ওয়াই ফরমারলি। ওকে, দুইটা জিনিস, দুইটা জিনিস। ফরমালি মানে হচ্ছে আমরা জানি আনুষ্ঠানিক, ফরমালি মানে কি, এটা মানে হচ্ছে কি আনুষ্ঠানিক। আর ফরমারলি মানে কি, ফরমারলি মানে হচ্ছে সাবেক, সাবেক বা হচ্ছে অতীতের কোনো কিছুকে রিপ্রেজেন্ট করে, কি রিপ্রেজেন্ট করে? সাবেক বা অতীতকে রিপ্রেজেন্ট করে। এই বাক্যটা তোমার অর্থ ধরে তোমাকে বুঝতে হবে এখানে আসলে আমার এইটা হবে নাকি এইটা হবে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস হচ্ছে অর্থের সাথে রিলেটেড। এখানে বলছে এই যে ক্লাইড, আমি ধরলাম এটা একটা ব্যক্তি, এটা হচ্ছে রহিম। ধরলাম এটা রহিম। রহিম কি করতো? রহিম হচ্ছে আগে পেনসিলভেনিয়াতে বসবাস করতো। সে আগে পেনসিলভেনিয়াতে বসবাস করতো, বাট এখন সে খুব ডিফিকাল্ট হচ্ছে, মানে তার সাথে নতুন যে পরিবেশ, নতুন যে জায়গাটাতে থাকে, উই আর হ্যাভিং উইথ কোল্ড উইন্টার্স। হ্যাঁ, পেনসিলভেনিয়া যে বসবাস করতো, বর্তমানে বসবাস করতেছে এমন একটা জায়গাতে, সেখানে কোল্ড উইন্টার্স। এই জায়গাটাতে তার ইউজড, অর্থাৎ খাপ খাওয়াতে অনেক প্রবলেম হচ্ছে। এই যে ফর্মালি ফ্রম পেনসিলভেনিয়া মানেটা কি? মানেটা হচ্ছে সে আগে থাকতো পেনসিলভেনিয়াতে, আগে থাকতো, বা অতীতের কথা বলতিছে। তাই অতীতের কথা বলতে আমাকে ব্যবহার করতে হবে ফরমারলি, নট ফর্মালি। ওকে, FORMERLY, ফরমারলি। মানে এইটা হচ্ছে তোমাকে অর্থ ধরে বুঝতে হবে, অর্থ হিসেবে বুঝতে হবে এখানে আসলে আনুষ্ঠানিক বোঝাচ্ছে নাকি অতীতের কোনো কথাকে রিপ্রেজেন্ট করতেছে বা সাবেক কাউকে রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, 24 নম্বরটা খেয়াল করো, অ্যাডমিটেন্স ফর ইনাগুরেশন সেরিমনিজ ওয়াজ অনলি বাই স্পেশাল ইনভাইটেশন অফ দ্য কমিটি। এখানে বলতেছে হচ্ছে অ্যাডমিটেন্স ফর দ্য ইনাগুরেশন সেরিমনিজ ওয়াজ অনলি বাই স্পেশাল ইনভাইটেশন অফ দ্য কমিটি। 24-এর আসলে ABCD কোনটা হবে? 24-এর ABCD। নাফিস রায়ান, ডিইউতে কত মার্কস পেয়েছিলাম এটা তো জেনে লাভ নাই। তুমি চান্স পাওয়ার জন্য যতটুকু যতটুকু মার্কস প্রয়োজন ওটুকু পেয়েছিলাম, বুঝছো? আমার আসলে এই মধ্যে খেয়াল নাই। মানে 90-র উপরে ছিল, 91.5 মেবি। এক্সাক্ট খেয়াল নাই, 91.5 এরকম হইতে পারে। 1.5 রিটেন সব সহ হচ্ছে এরকম পেয়েছিলাম। ওকে, ওকে, ঠিক আছে। এটা কি হবে খেয়াল করো, অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্স। আচ্ছা, এই শব্দের সাথে আমরা কয়েকটা প্রিপোজিশন পড়েছি, কয়েকটা প্রিপোজিশন পড়েছি। আমরা দেখেছি হচ্ছে ইনসিস্টের সাথে বসে হচ্ছে কি, ইনসিস্টের সাথে অন। তারপর হচ্ছে পার্টিসিপেট, হ্যাঁ, পার্টিসিপেটের সাথে আমরা দেখেছি হচ্ছে বসে ইন। আমরা ডিপেন্ডের সাথে দেখেছি হচ্ছে কি, ডিপেন্ডের সাথে দেখেছি হচ্ছে অন। কয়েকটা প্রিপোজিশনের ব্যবহার এখানে আমরা শিখেছি। ঠিক একই ভাবে অ্যাডমিটেন্সের সাথে বসে হচ্ছে কি, অ্যাডমিটেন্সের সাথে বসে হচ্ছে কি টু। এখানে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি ফর দেওয়া, এখানে ফর না হবে হচ্ছে অ্যাডমিটেন্স টু ইনিগ্রেশন। ওকে, এ নাম্বারটা 24-এর উত্তরটা হবে এ নাম্বারটা। আচ্ছা, তারপরে খেয়াল করো 25 নাম্বারটা, প্যারিস। 25 নাম্বারটা, প্যারিস হ্যাজ বিন ওয়েল নোন অ্যাবাউট ইটস ফেমাস মনুমেন্টস, বিউটিফুল মিউজিক অ্যান্ড ওয়ান্ডারফুল রেস্টুরেন্টস ফর ওভার 100 ইয়ার্স। অর্থাৎ প্যারিস হচ্ছে প্রায় 100 বছর ধরে, 100 বছর ধরে অনেক মনুমেন্টস, বিউটিফুল কিছু মিউজিক এবং কিছু রেস্টুরেন্টের জন্য বিখ্যাত। হ্যাঁ, রেস্টুরেন্টের জন্য বিখ্যাত। এই যে দেখো, এই যে রিডিংটা পড়ার মাধ্যমে আমি একটা ওয়ার্ড উচ্চারণ করেছি, সেটা কি? জন্য। হ্যাঁ, জন্য। তাহলে জন্য অর্থে আমরা আসলে কোন প্রিপোজিশনটা ব্যবহার করি?
প্রত্যেকটা জিনিস হচ্ছে অর্থের সাথে রিলেটেড। জন্য অর্থে আমরা কোন প্রিপোজিশনটা ব্যবহার করি? জন্য অর্থে আমরা ব্যবহার করি হচ্ছে ফর, তাই না? এখন খেয়াল করো তো, এখন খেয়াল করো এখানে কি আসলে সে ফরটা আছে? সে কার জন্য বিখ্যাত? ওয়েল নন। আমরা জানি ওয়েল নন মানে হচ্ছে এইটুক পার্ট মানেটা হচ্ছে বিখ্যাত। হ্যাঁ, এইটুকের পার্ট মানে হচ্ছে বিখ্যাত, তাহলে সে কার জন্য? হ্যাঁ, বিখ্যাত জন্য, এখানে অ্যাবাউট না হয় হবে কি ওয়েল নন ফর ইটস ফেমাস মনুমেন্টস, বিউটিফুল মিউজিক অ্যান্ড ওয়ান্ডারফুল রেস্টুরেন্টস ফর ওভার 100 ইয়ার্স। হ্যাঁ, মানে 100 বছর ধরে, 100 বছর ধরে তারা এই যে রেস্টুরেন্টগুলোর জন্য বিখ্যাত। মানে এগুলো হচ্ছে জন্য অর্থে, আমাকে এখানে ফরের ব্যবহার করতে হবে। হ্যাঁ, তো এই ছিল তোমাদের আজকের 25টা প্রশ্ন, এবং এই 25টা প্রশ্নের মাধ্যমেই তোমাদের ক্লিফস টফেলের যতগুলো ক্লাস ছিল প্রত্যেকটা ক্লাসে এখানে সমাপ্তি হয়েছে। তোমরা অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার আগে, বিশেষ করে চবিতে, জাবিতে বা রাবিতে পরীক্ষা দেওয়ার আগে তোমরা চেষ্টা করবা এই 6টা ক্লাস খুব ভালোভাবে দেখে যাওয়ার, তাহলে তোমাদের গ্রামারটা খুব ভালোভাবে রিভাইজ হবে। আর অনেক সময় দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সেন্টেন্স কারেকশন থেকে কিছু প্রশ্ন আসে, যে 4টা অপশন দেওয়া থাকে, 4টা অপশনের ভিতর দেখা যায় যে আমাদের 3টা অপশন ভুল থাকে, একটা সঠিক বের করতে বলে, অথবা দেখা যায় 3টা সঠিক থাকে, একটা ভুল বের করতে বলে। এই যে এই ধরনের সেন্টেন্স কারেকশনের যে পার্টগুলা, এগুলো যদি খুব ভালোভাবে অ্যান্সার করতে চাও তাহলে তোমাকে এই ক্লিস্টফেলের যে পিন পয়েন্ট এর ক্লাসগুলো হয়েছে এগুলো খুব ভালোভাবে দেখবা, তাহলে দেখবা তোমাদের অ্যাডমিশনে এমসিকিউ সলভ করার ক্ষেত্রে খুব ইজি হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের অ্যাডমিশন জার্নির জন্য দোয়া রইলো। সকলকে আসসালামু আলাইকুম।